রাহিম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। হ্যাঁ, আর ভালো থাকার জন্যই তোমাদের ঘরে অবস্থান করতে হবে। অর্থাৎ করোনার হাত থেকে রক্ষা পাইতে গেলে আমাদের ঘরে অবস্থান করতে হবে। বাইরে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। আচ্ছা, আমরা নিজ ক্লাসে শিখছি যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। কিন্তু দেখি আমরা একটা ত্রিভুজ আঁকাই। এই ত্রিভুজে তিনটি রেখাংশ আছে এ বি সি। একটা ত্রিভুজের কয়টা অংশ থাকে তোমরা কি জানো? হ্যাঁ, একটা ত্রিভুজের মোট হচ্ছে 6টা অংশ থাকে। তিনটা বাহু আছে, তিনটি বাহু, হ্যাঁ তিনটি বাহু আছে। বাহুগুলো দেখো এ বি সমান বিসি সমান হচ্ছে এসি। আর তিনটি কোণ আছে, তিনটি কোণ আছে, যেমন হচ্ছে এ বি সি কোণ, এই কোণ, হ্যাঁ এ বি সি কোণ কমা এই কোণ বি সি এ কোণ, বি সি এ কোণ কমা সি এ বি কোণ, এই কোণ, হ্যাঁ সি এ বি কোণ। তাহলে একটা ত্রিভুজের কয়টা অংশ হলো? একটা ত্রিভুজের মোট হচ্ছে 6টি অংশ আছে, 6টি অংশ আছে। তাহলে আমরা দেখো যে ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই 6টি অংশ একটু শিখলাম। আরেকটা জিনিস এখান থেকে শিখবো যে একটা ত্রিভুজের যে তিনটা কোণ আছে, দেখো এই তিনটা কোণ, এই যে এ বি সি কোণ অর্থাৎ বি কোণ এ বি সি কোণ, এ বি সি কোণ যোগ বি সি এ কোণ, হ্যাঁ যোগ সি এ বি কোণ, সি এ বি কোণ। তিনটা কোণের যোগফল হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ 2 সমকোণ। 180 ডিগ্রি সমান হচ্ছে 2 সমকোণ। এবার আমরা শিখব যে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে, 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলা হয়? 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে বলা হয় চতুর্ভুজ। চতুর্ভুজ। আজ আমি তোমাদের চতুর্ভুজ নিয়ে আলোচনা করছি। দেখো যে এটা একটা চতুর্ভুজ, এটি একটা চতুর্ভুজ, এটি একটি চতুর্ভুজ, অনুরূপভাবে এটি একটি চতুর্ভুজ, আবার হচ্ছে এটি একটি চতুর্ভুজ। তো এই চতুর্ভুজগুলো দেখো সবগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক একটা চতুর্ভুজ। এই এক একটা চতুর্ভুজে দেখো এই চতুর্ভুজের কথা যদি ভাবি তাহলে প্রত্যেকটাতে কিন্তু 4টা করে বাহু আছে। হ্যাঁ, তাহলে আমরা একটা চতুর্ভুজ লেবে যদি ভাবি তাহলে দেখো যে এ বি সি ডি। এই চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের 4টি রেখাংশ রয়েছে, আর এক একটা রেখাংশের নাম হচ্ছে বাহু। যে এবি রেখাংশের অপর নাম হচ্ছে এবি বাহু। হ্যাঁ, আমরা এবি বাহু বলি। অনুরূপভাবে বিসি রেখাংশের নাম হচ্ছে বিসি বাহু, হ্যাঁ সিডি রেখাংশ সিডি বাহু, আর হচ্ছে এডি বাহু। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বাহু আমরা পাইছি। আরেকটা জিনিস তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবে। দেখো যে এই যে এডি বাহু আর এবি বাহু, এবি বাহু আর হচ্ছে এডি বাহু, এই দুটা কিন্তু বাহু এ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই একটা চতুর্ভুজের 4টা হচ্ছে শীর্ষবিন্দু রয়েছে। এই শীর্ষবিন্দুগুলো
কৌণিক বিন্দু বলা হয়, কৌণিক বিন্দু। এর অপর নাম হচ্ছে শীর্ষ বিন্দু। তাহলে এখানে আমাদের কটা কৌণিক বিন্দু আছে বা শীর্ষবিন্দু রয়েছে? 4টা শীর্ষবিন্দু রয়েছে, এ বি সি ডি। এই 4টে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু রয়েছে। আচ্ছা, আর কি শিখলাম এখান থেকে? আমরা আর কি শিখতে পারি? যে 4টা শীর্ষবিন্দু রয়েছে, 4টা শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু রয়েছে। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে, যে এডি বাহু আর এবি বাহু এর মাঝে কিন্তু একটা কোণ তৈরি হয়েছে। এরকম অনুরূপভাবে কিন্তু আমাদের এই চতুর্ভুজে 4টা কোণ রয়েছে। কোণগুলো হচ্ছে এ কোণ, বি কোণ, সি কোণ আর হচ্ছে ডি কোণ। তাহলে একটা চতুর্ভুজের ক্ষেত্রে 4টা কোণ থাকবে, 4টা কৌণিক বিন্দু থাকবে, 4টা বাহু থাকবে। আচ্ছা, হ্যাঁ, দেখো এডি বাহু আর এবি বাহু, এই দুটা বাহু মিলিত হয়েছে কোথায়? এ বিন্দুতে। হ্যাঁ, এ বিন্দুতে। তাহলে এই দুটা বাহু হচ্ছে কি? এই দুটা বাহুকে বলা হচ্ছে তোমার সন্নিহিত বাহু। মানে দুটা বাহু যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে দুটা বাহু যদি একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে বাহু দুটাকে পরস্পর সন্নিহিত বাহু বলা হয়। যেমন দেখো, এই দুটা বাহু কিন্তু সন্নিহিত, এই দুটো বাহু কিন্তু আমাদের সন্নিহিত বাহু নয়। কেন? এই দুটো বাহু কিন্তু একটা বিন্দুতে মিলিত হয় নাই। যেমন দেখো এবি আর সিডি, এই দুটা বাহু কিন্তু একটা বিন্দুতে মিলিত হয় না। যদি এরকম হয় যে এ বি আর এডি, এ বি আর এ ডি, এই দুটা বাহু কিন্তু এবি বাহু আর হচ্ছে এডি বাহু, এই দুটা বিন্দু কিন্তু এ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এবি বাহু আর এডি বাহু হচ্ছে পরস্পর সন্নিহিত বাহু। আচ্ছা, এবার আমরা দেখি যে এবি বাহু, এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এবি বাহুর বিপরীত বাহু সিডি বাহু। আবার এডি বাহুর বিপরীত বাহু, হ্যাঁ, বাহু হচ্ছে বিসি বাহু। আবার আমরা এখান থেকে বলতে পারি যে এ কোণের বিপরীত কোণ হচ্ছে, দেখো বিপরীতে কি আছে? সি কোণ আছে। বিপরীত কোণ হচ্ছে সি কোণ। আবার বি কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। বি কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাই যে এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এ বিন্দুর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে সি বিন্দু। আমরা যদি এই দুটা বিন্দুকে আমরা যোগ করি, আমরা চতুর্ভুজের ক্ষেত্রে যদি এই দুটা বিন্দু যোগ করি, তাহলে দেখো, তাহলে যে এ আর সি যদি যোগ করি, তাহলে কি পাই? আমরা এসি পাই। এসিটা হচ্ছে এই চতুর্ভুজের একটা কর্ণ। তাহলে এসিটা হচ্ছে কি? আমাদের কর্ণ। আবার দেখো, বি আর ডি যদি যোগ করি, তাহলে বি আর ডি যদি যোগ করি, বি কমা ডি যদি যোগ করি, তাহলে বিডি হলো হচ্ছে আমাদের অপর একটি কর্ণ। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি শিখলাম? যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে দুটা কর্ণ থাকবে, 4টা শীর্ষবিন্দু থাকবে, 4টা বাহু থাকবে, 4টা কোণ থাকবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই 4টা বাহুকে যদি আমরা যোগ করি, এবি বাহু যোগ বিসি বাহু যোগ সিডি বাহু যোগ এডি বাহু, এই 4টা বাহুকে যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো? এই চতুর্ভুজের পরিসীমা পাবো। চতুর্ভুজটির
ABCD চতুর্ভুজের পরিসীমা পাবো। যে ABCD চতুর্ভুজের পরিসীমা পাবো। যে কোনো চতুর্ভুজকে আমরা সাধারণত এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। আরেকটা জিনিস আমরা এখান থেকে শিখবো যে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে বলা হচ্ছে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ ক্ষেত্রটা কি? যে ওই চিত্র দ্বারা এই চিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে বলা হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রফল। আচ্ছা, এবার আমরা আসবো যে চতুর্ভুজের প্রকারভেদ দিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, চতুর্ভুজের প্রকারভেদ। চতুর্ভুজের প্রকার এবার আমরা চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখো প্রথমত, আচ্ছা আমরা একটু এই চিত্রের দিকে নজর দিই। ABCD এটা একটি চতুর্ভুজ। কেন চতুর্ভুজ হলো? যে এখানে চারটা বাহু রয়েছে। তো এই চতুর্ভুজটির নাম হচ্ছে কি আমরা দেখব। যে দেখো একটু নজর দাও যে বিপরীত বাহুগুলো হচ্ছে কি? বিপরীত বাহু সমান্তরাল। আমরা যদি এই চিত্রটা আঁকি, দেখো আমরা যদি এই চিত্রটা আঁকি, তাহলে দেখো এখানে বিপরীত বাহুগুলো সমান্তরাল নয়। এখানে দুইটা বাহু সমান্তরাল, কিন্তু এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল নয়। তাহলে এই দুটার মধ্যে হচ্ছে একটু অমিল আছে। এই বিপরীত বাহু সমান্তরাল হওয়ার ক্ষেত্রে, শুধুমাত্র বিপরীত বাহু সমান্তরাল হওয়ার ক্ষেত্রে, এই বাহুর বিপরীত বাহু এইটা সমান্তরাল, এইভাবে এটা সমান্তরাল হওয়ার কারণে এর নাম হচ্ছে সামান্তরিক। কি নাম হলো? সামান্তরিক। তাহলে এই চিত্রে হচ্ছে এই চতুর্ভুজের নাম হচ্ছে ABCD চতুর্ভুজটি। হ্যাঁ, চতুর্ভুজটির নাম হচ্ছে সামান্তরিক। আচ্ছা, তো সামান্তরিক কাকে বলে? আমরা কি শিখলাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক। আচ্ছা, এবার আমরা আরেকটা চিত্র দেখি। যে এবার আমরা কি দেখি? যে এই চিত্রের দিকে একটু নজর দিই আমরা। যে এটা একটি চতুর্ভুজ। কেন? এর বিপরীত এর চারটে বাহু রয়েছে। এটা একটি সমান্তরাল বলা যাবে কিনা একটু বলো তো? হ্যাঁ, যাবে। কেন যাবে? যে এর বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। আর আরেকটা নাম হচ্ছে আয়ত। কিভাবে হলো? যে আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের একটি কোণ হচ্ছে সমকোণ। একটু ভালো করে দেখো, যে চতুর্ভুজের একটি কোণ সরি একটু ভুল হলো আমার। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আচ্ছা, একটু নজর দাও। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। তাহলে আমরা কি একটু চিত্র দেখি। যে এই চিত্রের দিকে একটু নজর দিই।
এটা কি আমার এখানে একটি কোণ সমকোণ, তাহলে কি আমরা এটাকে আয়ত বলবো? আয়ত বলতে পারি না। কেন পারি না? দেখো যে এই চতুর্ভুজের এই বাহু দুটা সমান্তরাল, কিন্তু এই দুই বাহু কিন্তু সমান্তরাল নয়। হ্যাঁ, যদিও একটা কোণ সমকোণ, কিন্তু এটা হচ্ছে কি সমান্তরাল নয়। এক্ষেত্রে আমরা চিত্রটা দেখি যে কি বলছে, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, হ্যাঁ তাকে কি বলা হয়? আয়ত বলা হয়। এক্ষেত্রে আমরা চিত্রটা দেখি, দেখো যে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিকের এই কোণটাকে, আমার হাতের দিকে তাকাও, ডান হাতের দিকে তাকাও, এই কোণটাকে কিন্তু সামান্তরিকের এই কোণটা কিন্তু সমকোণ নয়। আমি যদি এই ডান হাতের দিকে তাকাই, এই সমকোণ কিন্তু নয়, এটা হচ্ছে এক সমকোণের চেয়ে ছোট। আবার দেখো বাম হাতের দিকে তাকাও, এটা কিন্তু এই কোণটা হচ্ছে কিন্তু এক সমকোণের চেয়ে বড়। আমরা যদি যে কোনো একটা কোণকে যদি সমকোণ বানাতে চাই, মনে করো ডান হাতের কোণটাকে আমরা সমকোণ বানাতে চাই, তাহলে কি হচ্ছে যে একটু নজর দাও, তাহলে যে আমরা একটা কোণকে সমকোণ বানাতে গিয়ে ডান হাতের এই কোণটাকে সমকোণ বানাতে গিয়ে 90 ডিগ্রি বানাতে গিয়ে দেখো সামান্তরিকের চারটা কোণই কিন্তু সমকোণ হয়ে গিয়েছে। এখানে এর পার্থক্য আছে, মানে এখানে আর হচ্ছে আসল বিষয় এখানে লুকিয়ে আছে যে আয়তের ক্ষেত্রে কী হবে, যে সামান্তরিকের একটা কোণ সমকোণ হবে, তখন সেটা কী হবে? আয়ত হবে। তাহলে আমরা কি দেখলাম যে এটা হচ্ছে আমাদের একটা আয়ত। আর আয়ত ক্ষেত্র কাকে বলে? যে এই আয়ত দ্বারা, মানে এই চিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই বলা হচ্ছে আয়ত ক্ষেত্র। আয়ত কি বলবো আমরা? আয়ত ক্ষেত্র। যে আয়তের চারটা কোণ, আয়তের সীমাবদ্ধ ক্ষেত্র দ্বারা বলা হচ্ছে আয়ত ক্ষেত্র। হ্যাঁ, এখানে একটু দেখো, এই আয়তক্ষেত্র নিয়ে আমরা যদি একটু ভাবি যে এখানে বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান্তরাল, আর প্রত্যেকটা কোণ হচ্ছে কি এক সমকোণ। এবার আসো যে এবার অন্য একটা চিত্র আঁকি, পরে চিত্রটা যাই, দেখো তা হচ্ছে একটু নজর দাও, চিত্র আমার এই চিত্রের দিকে দেখো যে এখানে এ বি সি ডি, এখানে দেখো এ বি সি ডি এর বিপরীত বাহুগুলো সমান এবং হচ্ছে কি সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান্তরাল আর বিপরীত বাহুগুলো হচ্ছে কি সমান এবং সমান্তরাল দুটাই। তাহলে নাম কি হতে পারে? এর নাম হচ্ছে রম্বস। লিখতে পারি তো রম্বস কাকে বলে? যে সামান্তরিকের, এটা সামান্তরিক। কেন সামান্তরিক? যে বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। তো যে সামান্তরিকের হ্যাঁ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। হ্যাঁ, বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল। আচ্ছা, তো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে বলা হচ্ছে কি রম্বস। তাহলে আরেকটা জিনিস খেয়াল করো যে আমরা আরেকটা চিত্রটা দেখি, এখানে দেখো এ বি সি ডি, এই চিত্রটা দেখি যদি আমরা, তাহলে এই চিত্রের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সমান এবং হচ্ছে কি সমান্তরাল, আর কি হচ্ছে যে প্রত্যেকটা কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে নাম হচ্ছে কি
এবার আসে এর নাম হচ্ছে বর্গ। তাহলে বর্গ কাকে বলে? যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, প্রত্যেকটা কোণ এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, ও প্রত্যেকটা কোণ হচ্ছে কি? প্রত্যেকটি কোণ এক সমকোণ। দেখো, প্রত্যেকটা কোণ এক সমকোণ, যদি প্রত্যেকটা কোণ এক সমকোণ হয় তাহলে নাম হচ্ছে কি? বর্গ। এই দুটোর মধ্যে এটাই পার্থক্য যে রম্বসের কোনো কোণই সমকোণ নয়, কিন্তু রম্বসে বর্গের হচ্ছে প্রত্যেকটা কোণ হচ্ছে এক সমকোণ। আচ্ছা, আর দুটো সংজ্ঞা আছে, তার মধ্যে দেখি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা একটা চিত্র আমরা দেখি যে ট্রাপিজিয়াম কাকে বলে? দেখো, ট্রাপিজিয়ামের চিত্রটা আমরা দেখি যে হ্যাঁ, এটা একটা ট্রাপিজিয়াম। হ্যাঁ, দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখো যে শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু হচ্ছে কি হবে? সমান্তরাল হবে। এখানে দেখো এই দুটো বাহু সমান্তরাল, এখানে এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, চিত্রটা যদি এরকম হয়, দেখো একটু নজর দাও, এটাও কিন্তু ট্রাপিজিয়াম হবে। কেন হবে? যে এই দুইটা বাহু হচ্ছে কি? সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু শুধুমাত্র সমান্তরাল, তাকে বলা হচ্ছে কি? ট্রাপিজিয়াম। হ্যাঁ, তাহলে আমরা শিখতে পারলাম কি? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল, তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। আরেকটা জিনিস আমরা শিখি, সেটা হচ্ছে দেখো ঘুড়ি কাকে বলে? ঘুড়ি চিত্রটা দেখি আমরা যে এই দুটা বাহু হচ্ছে কি? সন্নিহিত বাহু। হ্যাঁ, অনুরূপভাবে এবি বাহুর সমান হচ্ছে এডি বাহু। আচ্ছা, একটু নজর দাও তোমরা। হ্যাঁ, এখানে দেখো এ বি সি ডি। আমরা যদি বলি যে এবি আর এবি ও বিসি বাহু, এবি আর বিসি বাহু, আর এদিকে যে এডি আর হচ্ছে ডিসি বাহু, এই দুটো সন্নিহিত বাহু আর এই দুটো সন্নিহিত বাহু। তাহলে কি বলছে যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু, এই জোড়া আর এই জোড়া সন্নিহিত বাহু কি হবে? সমান হবে। হ্যাঁ, এই জোড়া সন্নিহিত বাহু আর এই জোড়া সন্নিহিত বাহু কি হবে? সমান হবে। তাহলে যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, তাকে বলা হচ্ছে ঘুড়ি। আজ আমরা চতুর্ভুজ সংক্রান্ত অনেকগুলো তথ্য শিখলাম, যেটা তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং হচ্ছে সৃজনশীল এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের অনেক কাজে লাগবে, এবং পরবর্তীতে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো প্রমাণ করার সময় তোমাদের অনেক উপকারে আসবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। আগামী দিনের ক্লাসগুলো দেখা পর্যন্ত তোমরা ভালো থাকো। খুদা হাফেজ।